এই সংক্ষিপ্ত সারটি হাউ টু বি ডিসিপ্লিনড বইটি সম্পর্কে, যার লেখক হলেন শেলডন হাউ। এই বইয়ে আপনি লক্ষ্য নির্ধারণ বা গোল সেট করা, একটি কার্যকরী রুটিন তৈরি করা, আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল আয়ত্ত করা, মাইন্ডফুলনেস চর্চা করা, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং ধারাবাহিকতা বা কনসিস্টেন্সির শক্তি সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এখন চলুন ধীরে ধীরে একটি গল্পের মাধ্যমে বইটির মূল ধারণাগুলো জানতে শুরু করি, যা হয়তো আপনার নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে। শীতের এক কনকনে ঠান্ডা সন্ধ্যা। ঋত্বিক, যে দিল্লির এক ছোট্ট ফ্ল্যাটে একা থাকত, নিজের জীবন নিয়ে ভীষণ হতাশায় ভুগছিল। তার চাকরিটা মোটামুটি চলে যাচ্ছিল, মানে দিন পার করার মতো ঠিকঠাক, কিন্তু মনের গভীরে সে এক অদ্ভুত শূন্যতা অনুভব করত। তার মনে হতো সে তার জীবনে উল্লেখ করার মতো বা বড় কোনো কিছুই অর্জন করতে পারছে না। প্রায়শই সে চুপচাপ বসে ভাবত, আসলে আমি কি চাই, আমার জীবনের উদ্দেশ্যটা কি? একদিন রাতে যখন সে বিছানায় শুয়ে উদ্দেশ্যহীনভাবে নিজের মোবাইলে স্ক্রোল করছিল, হঠাৎ তার চোখ আটকে গেল একটি বইয়ের রিভিউতে। বইটির নাম ছিল হাউ টু বি ডিসিপ্লিনড এবং লেখক ছিলেন শেলডন হাউ। শুরুতে সে বিড়বিড় করে নিজেকেই বলল, কি সব ফালতু টপিক, কিন্তু তার মনের কোণে কোথাও একটা ক্ষীণ কণ্ঠ ফিসবিস করে বলল যে হয়তো এই মুহূর্তেই তার ঠিক এই বইটিরই প্রয়োজন। একরকম ঝোঁকের বশেই সে তৎক্ষণাৎ অনলাইনে বইটি অর্ডার করে দিল। 3 দিন পর বইটি তার হাতে পৌঁছালো। ঋত্বিক ভাবল, চলো দেখাই যাক এই বইটি আসলে এত জনপ্রিয় কেন। সে বইটি হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। বাইরে ঠান্ডা বাতাস বইছিল আর তার সামনের টেবিলে ধোপায়িত গরম চায়ের কাপ রাখা ছিল। সে বইটি খুলল এবং প্রথম অধ্যায়টি পড়তে শুরু করল। প্রথম অধ্যায়টির শিরোনাম ছিল সেট ক্লিয়ার গোলস বা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। পড়া শুরু করতেই ঋত্বিকের মনে হলো যেন কেউ তার মুখের সামনে একটি আয়না ধরেছে। বইটিতে বলা হয়েছে স্পষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করাই হলো শৃঙ্খলার ভিত্তি। এতে ব্যাখ্যা করা হয়েছে যে লক্ষ্য আমাদের দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা দেয়, যার ফলে ফোকাস ধরে রাখা এবং নিজের অগ্রগতি পরিমাপ করা সহজ হয়। ঋত্বিক কিছুতেই বুঝতে পারছিল না যে এত সাধারণ একটি ধারণা এতদিন তার নজর এড়িয়ে গেল কিভাবে। সে প্রায়শই বড় বড় স্বপ্ন দেখত, ভাবত যে একদিন সে নিজের কোম্পানি শুরু করবে অথবা ডিজিটাল মার্কেটিংয়ের একজন বিশেষজ্ঞ হয়ে উঠবে, কিন্তু সে কখনোই তার লক্ষ্যগুলোকে বিস্তারিতভাবে পরিকল্পনা করেনি। বইয়ের পরের প্যারাগ্রাফটিতে তার চোখ পড়ল। সেখানে লেখা ছিল, আপনি যদি না জানেন আপনি কোথায় যাচ্ছেন, তবে আপনি কখনোই সেখানে পৌঁছাতে পারবেন না। এই একটি লাইন তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে ভাবল, কথাটা তো সত্যি। আমি সবসময় ভাবি আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু সেই কিছু একটা যে আসলে কি তা আমি নিজেও সঠিকভাবে জানি না। সে বইটি বন্ধ করল, ব্যালকনি থেকে উঠে ঘরের ভেতরে চলে এলো। সে তার ঘরের সবচেয়ে শান্ত কোণটা বেছে নিল এবং নোটবুক নিয়ে বসে পড়ল। সে সিদ্ধান্ত নিল জীবনের প্রথমবারের মতো সে কিছু স্পষ্ট লক্ষ্য বা ক্লিয়ার গোলস তৈরি করবে। সে তার নোটবুকে প্রথম লাইনটি লিখল, 1. আমাকে আমার ফিটনেসের দিকে মনোযোগ দিতে হবে। আগামী 6 মাসে আমি 10 কেজি ওজন কমাতে চাই। 2. আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর 3টে অ্যাডভান্সড কোর্স শেষ করতে হবে। 3. আমাকে প্রতি মাসে 5টি করে নতুন বই পড়তে হবে। এগুলো লেখার পর সে নোটবুকটি বন্ধ করল এবং এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। কাজটা সহজ ছিল না, কিন্তু প্রথমবারের মতো সে তার জীবনের লক্ষ্যগুলোকে একদম স্পষ্টভাবে লিখেছে। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর সে তার প্রথম লক্ষ্য নিয়ে কাজ করার চেষ্টা করল। সে সকাল 6টার অ্যালার্ম সেট করেছিল, কিন্তু যখন অ্যালার্ম বাজল সে সঙ্গে সঙ্গে স্নুজ বাটন টিপে দিল। নিজেকে বলল, আর মাত্র 5 মিনিট। সে টেরই পেল না কখন সেই 5 মিনিট গড়িয়ে 1 ঘন্টায় পরিণত হলো। যখন সে শেষমেশ চোখ খুলল এবং দেয়াল ঘড়ির দিকে তাকালো, তখন সকাল 7:30 বেজে গেছে। রাগে সে নিজেকেই বলে উঠল, ধুর, আজও আমি পারলাম না। ঠিক তখনই তার বইটির কথা মনে পড়ল। সে বইটি বের করল এবং আবার প্রথম পৃষ্ঠাটি পড়ল। সেখানে একটি লাইন ছিল, ব্যর্থতা প্রক্রিয়ারই একটি অংশ।
ছোটখাটো হোঁচট খেয়ে নিরুৎসাহিত হবেন না, বরং আবার সঠিক পথে ফিরে আসার দিকে মনোযোগ দিন। সে মনে মনে হাসল আর বলল, আচ্ছা, বইটাতে তো আগে থেকেই এই ব্যাপারে বলা ছিল, কোনো সমস্যা নেই, কাল থেকে আমি একদম ঠিকঠাক শুরু করব। সেদিন সন্ধ্যায় সে আরেকটি কাজ করল। সে তার ঘরের দেয়ালে একটা বড় চার্ট টাঙিয়ে দিল এবং তাতে তার লক্ষ্যগুলো লিখে ফেলল। লক্ষ্যগুলোর পাশে সে ছোট ছোট বক্স বা খোপ এঁকে দিল। যখনই সে কোনো একটি কাজ শেষ করবে, সে একটি বক্সের টিক চিহ্ন দেবে। ধীরে ধীরে পরের কয়েকদিনে সে সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস গড়ে তুলতে শুরু করল। প্রথমবারের মতো সে পার্কে জগিং করতে গেল। পার্কে ভোরের ঠান্ডা বাতাস অনুভব করে এবং অন্য মানুষদের দৌড়াতে দেখে সে বুঝতে পারল যে তাকে তার জীবন নিয়ে সত্যিই সিরিয়াস হতে হবে। বাড়ি ফিরে সে বইয়ের পরের অংশটি পড়ল। সেখানে লেখা ছিল, আপনার লক্ষ্যগুলোকে ছোট ছোট নিয়ন্ত্রণযোগ্য পদক্ষেপে ভাগ করে নিন। একটি বিশাল লক্ষ্য অনেক সময় ভীতিকর মনে হতে পারে, কিন্তু ছোট পদক্ষেপগুলো অর্জন করা সহজ। ঋত্বিক ভাবল, ব্যাপারটা তো যুক্তিসঙ্গত। সে সিদ্ধান্ত নিল তার ফিটনেস গোলটিকে ছোট ছোট টাস্কে ভাগ করে ফেলবে। প্রথম সপ্তাহে সে মাত্র 15 মিনিট জগিং করবে, দ্বিতীয় সপ্তাহে 20 মিনিট, এবং তারপর ধীরে ধীরে তা বাড়িয়ে 30 মিনিটে নিয়ে যাবে। বইটির প্রথম অধ্যায় যেন তার জীবনের গাইড বা নির্দেশক হয়ে উঠল। সে এটি বারবার পড়ত এবং নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করত। কিন্তু জীবন কি আর এত সহজ? একদিন তার মায়ের ফোন এলো। মা জিজ্ঞেস করলেন, গত 2 সপ্তাহে তুমি একবারও ফোন করনি কেন? আমরা এখানে কতটা চিন্তায় থাকি বলতো? ঋত্বিক হঠাৎ বুঝতে পারল যে সে তার লক্ষ্য পূরণের নেশায় এতটাই হারিয়ে গেছে যে পরিবারের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সে তৎক্ষণাৎ মাকে কল ব্যাক করল এবং মায়ের সব কথা মনোযোগ দিয়ে শুনল। সে ভাবল, হয়তো স্পষ্ট লক্ষ্য নির্ধারণ মানে শুধু কেরিয়ার আর ফিটনেস নয়, বরং সম্পর্কের ভারসাম্য বজায় রাখাও এর অংশ। সে তার নোটবুক বের করল এবং আরও একটি লাইন যোগ করল, 4, প্রতি সপ্তাহে বাবা মাকে ফোন করা এবং তাদের সাথে গল্প করে সময় কাটানো। এইভাবেই ঋত্বিকের জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সে তার পুরো দিনটা পর্যালোচনা করত। যদি কোনো কাজ মিস হয়ে যেত, সে তা পরের দিনের তালিকায় যোগ করে নিত। প্রথম অধ্যায়টি তাকে শিখিয়েছিল যে লক্ষ্য শুধু খাতায় লিখে রাখার জন্য নয়, এগুলোকে বাস্তবে যাপন করতে হয়। সে বুঝতে পারল যে লক্ষ্য তার জীবনে একটি নির্দিষ্ট দিক নির্দেশনা এনে দিয়েছে, কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঋত্বিক জানত যে এটি কেবল শুরু। প্রথম অধ্যায়টি ছিল একটি ঝলক মাত্র। তাকে বাকি অধ্যায়গুলো পড়তে হবে এবং সেগুলোর ওপর কাজ করতে হবে। সে মুচকি হেসে নিজেকে বলল, এবার দেখা যাক এই বইটি আমার জীবনকে কিভাবে বদলে দেয়। পরের কয়েক দিনে ঋত্বিক তার প্রাথমিক লক্ষ্যগুলো নিয়ে বেশ ভালোই কাজ করল। তার মনে হলো জীবনটা আস্তে আস্তে সঠিক ট্র্যাকে ফিরে আসছে। তার দেয়ালে চার্টের অনেকগুলো বক্সে টিক চিহ্ন পড়েছে, আর প্রতিটি টিক তাকে নতুন শক্তি দিত। সে ভাবল, এবার বইয়ের পরবর্তী অধ্যায়টি পড়ার সময় এসেছে। রাতের খাবার শেষ করে সে তার ফ্ল্যাটের সেই ছোট্ট কোণটিতে বসল, সামনে বইটি রাখা। সে বুকমার্কটি সরিয়ে পৃষ্ঠা উল্টালো। দ্বিতীয় শিক্ষাটি ছিল ডেভেলপ আর রুটিন, বা একটি রুটিন তৈরি করুন। এটি পড়েই তার মনে হলো এটাই তো সেই জিনিস যা তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। তার জীবন এতটাই বিশৃঙ্খল ছিল যে কোনো কিছুই পরিকল্পনা মাফিক হতো না। কখনো সে গভীর রাত পর্যন্ত জেগে থাকত, আবার কখনো সকালে দেরি করে ঘুম থেকে উঠত। সপ্তাহান্তের ছুটির দিনগুলো অর্থাৎ উইকেন্ডস কোনো কারণ ছাড়াই এমনিই পার হয়ে যেত। বইটিতে লেখা ছিল, একটি ধারাবাহিক দৈনিক রুটিন তৈরি করা এমন সব অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে যা সুশৃঙ্খলাকে মজবুত করে। একটি সুগঠিত সময়সূচি মনোযোগের বিক্ষিপ্ততা কমায় এবং নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ায়। ঋত্বিক প্রতিটি শব্দ খুব মনোযোগ দিয়ে পড়ল। সে বুঝতে পারল যে যদি সে সত্যি সত্যি তার জীবনে শৃঙ্খলা বা ডিসিপ্লিন আনতে চায়, তবে তাকে একটি কঠোর রুটিন মেনে চলতে হবে। সে নিজেকে বোঝালো, রুটিন তৈরি করা মানে এই নয় যে জীবনটা একঘেয়ে বা বোরিং হয়ে যাবে। এর মানে হলো আমি আমার সময়ের সঠিক ব্যবহার করতে শিখব। সে সঙ্গে সঙ্গে তার নোটবুকটি তুলে নিল এবং তার পারফেক্ট রুটিন বা আদর্শ রুটিনটি লিখে ফেলল। 1. সকাল 6টায় ঘুম থেকে ওঠা। 2. 6:15 থেকে 7টা পর্যন্ত ব্যায়াম। 3. 7:30টার মধ্যে ব্রেকফাস্ট। 4. সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত অফিসের কাজ।
5. 1 ঘন্টা লাঞ্চ ব্রেক। 6. দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবার কাজ। 7. সন্ধ্যায় 1 ঘন্টা নিজের জন্য, বই পড়া, নতুন স্কিল শেখা বা আত্মচিন্তা। 8. রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়া। রুটিন পরিকল্পনা করা সহজ ছিল, কিন্তু সেটা মেনে চলা? ঋত্বিক জানত এটাই সবচেয়ে কঠিন অংশ। সে ভাবল, চলো কাল থেকেই চেষ্টা করা যাক। পরদিন সকালে যখন 6টায় অ্যালার্ম বাজল, তা সেই প্রথম দিনের মতোই আলসেমি লাগল। সে কিছুক্ষণ স্নুজ বাটন টিপে শুয়ে রইল, কিন্তু তখনই তার মনে পড়ল সে এখন আর তার পুরনো অভ্যাসে ফিরে যেতে পারে না। সে ঝটপট অ্যালার্ম বন্ধ করল এবং বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে ফোনে টাইমার সেট করল এবং রুটিন অনুযায়ী ব্যায়াম শুরু করে দিল। শুরুর দিকে তার শরীর যেন নড়তেই চাইছিল না। প্রতি মুহূর্তেই তার মনে হচ্ছিল আবার গিয়ে শুয়ে পড়ি। কিন্তু সে বইয়ের সেই অংশটি স্মরণ করল যেখানে লেখা ছিল, অভ্যাস গড়ে তোলা শুরুতে কঠিন, কিন্তু ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি সময়ের সাথে সাথে একে সহজ করে তোলে। প্রথম কয়েকটা দিন ছিল সংগ্রামের। মাঝে মাঝে ব্রেকফাস্ট টেবিলে বসে সে ভাবত, রুটিন তৈরি করা কি সঠিক সিদ্ধান্ত ছিল? কিন্তু দিন যত গড়াতে লাগলো, সে রুটিনটি উপভোগ করতে শুরু করল। এর সবচেয়ে ভালো প্রভাব পড়ল তার উৎপাদনশীলতায়। এখন সে যখন কাজ করতে বসত, তার পুরো মনোযোগ থাকত কাজের উপর। সে জানত যে সব কিছুর জন্য আলাদা সময় বরাদ্দ করা আছে, তাই তাড়াহুড়ো না করে সে সব কাজ ঠিকঠাক মতো করার সময় পাবে। একদিন অফিসে তার ম্যানেজার তাকে বললেন, ঋত্বিক, গত সপ্তাহে তুমি যে পরিমাণ কাজ করেছো তা অন্য কেউ খুব কমই করতে পেরেছে। তুমি ঠিক আছো তো? ঋত্বিক হেসে বলল, স্যার, আসলে একটু ডিসিপ্লিনে আসার চেষ্টা করছি। সেদিন সন্ধ্যায় বাড়ি ছেড়ার পর সে বুঝতে পারল, রুটিন শুধু সময় ম্যানেজ করার পদ্ধতি নয়, এটি জীবনকে উন্নত করার একটা মাধ্যম। তার অবসর সময় সে নতুন বই পড়া শুরু করল। প্রতি রাতে ঘুমানোর আগে সে তার সারাদিনের শিডিউল রিভিউ করত। তবে জীবন তো আর সরল রেখায় চলে না। এক রবিবার তার বন্ধু রাহুল ফোন করল, কিরে ভাই, আজ সিনেমা দেখতে যাবি? ঋত্বিক একটু বিভ্রান্তিতে পড়ে গেল। সিনেমা দেখতে যাওয়া মানে তার সন্ধ্যার পড়াশোনার সময়টা নষ্ট হবে। কিন্তু তারপর সে ভাবল, রুটিন মানেই কি জীবন উপভোগ করা বন্ধ করে দেওয়া? মাঝে মাঝে বিরতি নেওয়া তো জরুরি। সে একটা নতুন জিনিস শিখল, রুটিন মানে কঠোর নিয়ম নয়, বরং ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখা। পরবর্তী দিনগুলোতে সে তার রুটিনকে একটু নমনীয় বা ফ্লেক্সিবল করল। সে তার শিডিউলে কিছু ফ্রি টাইম স্লট যোগ করল। এই সময় সে যা খুশি তাই করতে পারবে। পরিবারের সাথে কথা বলা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা শুধুই বিশ্রাম নেওয়া। বইটিতে আরেকটা চমৎকার লাইন ছিল, একটি অনমনীয় বা কঠোর রুটিন অনেক সময় বোঝা মনে হতে পারে। অপ্রত্যাশিত ঘটনাগুলোর জন্য কিছুটা নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি রাখুন। সে অনুভব করল যে এই রুটিন তাকে একজন ভালো মানুষে পরিণত করেছে। তার জীবনে এখন একটা স্ট্রাকচার বা কাঠামো আছে। আগে যেখানে সে প্রতিটি কাজ শেষ মুহূর্তের জন্য ফেলে রাখত, এখন সে সময় মতো কাজ শেষ করে ফেলে। ঋত্বিক বুঝতে পারল যে রুটিন তৈরি করা তার যাত্রা শুরু, কিন্তু তাকে তার অভ্যাসগুলোকে আরও গভীর করতে হবে। বইটিতে আরও অনেক শিক্ষা বাকি ছিল। সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে প্রতিটি শিক্ষা পড়বে, বুঝবে এবং প্রয়োগ করবে। এই আশা নিয়ে সে আলতো করে বইটি বন্ধ করল, পরের অধ্যায়ে যাওয়ার প্রস্তুতি হিসাবে। কয়েক সপ্তাহ কেটে গেল। ঋত্বিক তার রুটিন নিয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছিল। ভোরে ওঠা, ওয়ার্কআউট করা এবং দিনটি প্রোডাক্টিভভাবে কাটানো তার অভ্যাসে পরিণত হয়েছিল। কিন্তু জীবন সবসময় মসৃণ পথে চলে না। একদিন অফিসের পর সে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল এবং ভাবল একটু বিশ্রাম নেওয়া যাক। সে টিভি চালু করল এবং একটি সিরিজ দেখতে দেখতে নিজের অজান্তেই 3 ঘন্টা সময় নষ্ট করে ফেলল। রাতে যখন সে দেয়ালের চারটির দিকে তাকালো, সে লজ্জা বোধ করল। সে নিজেকে বলল, ইস, সব কিছু কত ভালোই না চলছিল, আর আজ আমি আবার সেই পুরনো অভ্যাসে ফিরে গেলাম। সেই রাতেই সে বইটি বের করল এবং পরের অধ্যায়ে চলে গেল। তৃতীয় শিক্ষাটি ছিল, এমব্রেস সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণকে গ্রহণ করুন। বইয়ের একদম প্রথম লাইনটি তাকে নাড়িয়ে দিল। সেখানে লেখা ছিল, প্রলোভন এড়িয়ে যাওয়ার জন্য আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য। দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য স্বল্পমেয়াদী আনন্দকে প্রতিরোধ করাই হল সুশৃঙ্খল জীবনের ভিত্তি। ঋত্বিক নিজেকে বলল, এটাই তো আমার সবচেয়ে বড় প্রবলেম। আমি সবসময় স্বল্পমেয়াদী বা ক্ষণস্থায়ী আনন্দের পেছনে দৌড়াই, সেটা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা হোক বা এমন কিছু করা যা আমার বড় লক্ষ্যের বিরুদ্ধে যায়। বইটিতে আরেকটি গুরুত্বপূর্ণ কথা ছিল, মনোযোগ বিক্ষিপ্তকারী বিষয়গুলো বা ডিস্ট্রাকশন সব জায়গায় ছড়িয়ে আছে এবং এগুলি প্রায়শই নির্দোষ বিরতির ছদ্মবেশে আসে। কিন্তু প্রতিটি ছোট প্রলোভন একত্রিত হয়ে আপনার উন্নতিকে লাইনচ্যুত করে দেয়। ঋত্বিক ঠিক করল, পরদিন থেকেই সে নিজের ভেতর আত্মনিয়ন্ত্রণ আনার চর্চা শুরু করবে। প্রথমে সে তার সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন বা মনোযোগ নষ্টের কারণ চিহ্নিত করল, তার মোবাইল ফোন।
সে অপ্রয়োজনীয় সব অ্যাপ ডিলিট করে দিল এবং স্ক্রিন টাইম লিমিট সেট করে দিল। সে সিদ্ধান্ত নিল দিনে মাত্র একবার সোশ্যাল মিডিয়া চেক করবে এবং সেটাও মাত্র 15 মিনিটের জন্য। প্রথম দিন এটি করা ছিল অত্যন্ত কঠিন। অনেকবার তার হাত নিষ্পিস করছিল ফোনটা তুলে একটু স্ক্রল করার জন্য, কিন্তু প্রতিবারেই সে বইয়ের সেই লাইনটি মনে করল। সে বুঝতে পারল আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করা নয়। এর মানে হলো নিজের অগ্রাধিকার বা প্রায়োরিটি বোঝা এবং যা কিছু তার লক্ষ্যের পরিপন্থী তাকে না বলতে শেখা। কয়েকদিন পর আরেকটি চ্যালেঞ্জ এলো। এক শনিবার সন্ধ্যায় তার বন্ধুরা তাকে পার্টির জন্য ডাকল। সে জানত যদি সে যায় তবে সারা রাত পার্টিতেই কেটে যাবে এবং পরদিন সকালে উঠে ওয়ার্কআউট করার কোনো সম্ভাবনা থাকবে না। সে নিজেকে প্রশ্ন করল, আমার কি যাওয়া উচিত নাকি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়া উচিত? বইয়ের আরেকটি লাইন তার মনে ভেসে উঠল, প্রতিবার যখন আপনি কোনো প্রলোভন বা টেম্পটেশন প্রতিরোধ করেন, আপনি সেই মানুষটির হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে যান যা আপনি হতে চান। ঋত্বিক শেষ পর্যন্ত পার্টিতে না যাওয়ার সিদ্ধান্ত নিল। সে বন্ধুদের কাছে ক্ষমা চাইল এবং বুঝিয়ে বলল যে সে এখন নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে। যদিও এটা করা সহজ ছিল না, মনের কোণে ভয় ছিল যে বন্ধুরা হয়তো তাকে বোরিং বা একঘেয়ে ভাববে, কিন্তু পরদিন সকালে যখন সে সময় মতো ঘুম থেকে উঠল এবং তার রুটিন মেনে চলল, তখন সে নিজের এই জয়ের জন্য গর্বিত বোধ করল। একদিন সন্ধ্যায় বই পড়ার সময় সে দেখল লেখা আছে, শৃঙ্খলা বা ডিসিপ্লিন হলো আপনি এখন যা চান এবং আপনি ভবিষ্যতে সবচেয়ে বেশি যা চান তার মধ্যে একটিকে বেছে নেওয়া। সে বুঝতে পারল আত্মনিয়ন্ত্রণ শুধু বড় বিষয় নয়, ছোট অভ্যাসের ক্ষেত্রেও জরুরি। সে তার জীবনের প্রতিটি ছোটখাটো ক্ষেত্রে এটি প্রয়োগ করার সিদ্ধান্ত নিল। উদাহরণস্বরূপ, লাঞ্চের পর তার মিষ্টি খাওয়ার অভ্যাস ছিল। সে ঠিক করল এটি ছেড়ে দেবে। প্রথমবার যখন সে তার প্রিয় গোলাপজাম দেখল এবং নিজেকে বলল, না, এটি আমার ফিটনেস লক্ষ্যের বিরুদ্ধে, তখন সে বুঝতে পারল আত্মনিয়ন্ত্রণ কতটা কঠিন কিন্তু প্রয়োজনীয়। বইটিতে আরও বলা হয়েছিল, আত্মনিয়ন্ত্রণে দক্ষতা অর্জনের চাবিকাঠি হল যখনই কোনো প্রলোভন আসবে, নিজেকে নিজের বড় লক্ষ্যগুলোর কথা মনে করিয়ে দেওয়া। ঋত্বিক এই উপদেশটি মাথায় গেঁথে নিল। সে তার চোখের সামনে এমন সব জিনিস রাখতে শুরু করল যা তাকে তার বড় লক্ষ্যের কথা মনে করিয়ে দেয়। তার নোটবুক, দেয়ালের চার্ট এবং তার নিজের এই যাত্রা সবই তার মোটিভেশন হয়ে উঠল। ধীরে ধীরে তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার শক্তি বাড়তে লাগল। এখন যখনই সে কোনো ডিস্ট্র্যাকশন দেখত, সে নিজেকে শুধু একটা প্রশ্ন করত, এটা কি আমাকে আমার বড় লক্ষ্যের কাছে নিয়ে যাবে নাকি দূরে ঠেলে দেবে? কয়েক সপ্তাহ পর অফিসে আরেকটি চ্যালেঞ্জ এলো। কোম্পানি তাকে একটি নতুন প্রজেক্ট দিল যার জন্য তাকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হবে। আগে হলে সে এমন পরিস্থিতিতে অজুহাত খুঁজত কিভাবে কাজটা দেরি করা যায়, কিন্তু এখন সে আত্মনিয়ন্ত্রণের সাথে সময় ম্যানেজ করতে শিখেছে। সে তার রুটিন সামান্য পরিবর্তন করল যাতে প্রজেক্টের পাশাপাশি তার অন্যান্য অভ্যাসগুলো বজায় থাকে। ঋত্বিক বুঝতে পারল যে আত্মনিয়ন্ত্রণ শুধু ডিস্ট্র্যাকশন উপেক্ষা করার জন্য নয়, এটি কঠিন পরিস্থিতিতে নিজেকে আরও ভালোভাবে সামলানোর জন্যেও জরুরি। এই শিক্ষাটি ঋত্বিকের জীবনের আরেকটি দরজা খুলে দিল। সে অনুভব করল যারা তাদের ছোট ছোট ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখে তারাই জীবনে বড় কিছু অর্জন করতে পারে। ঋত্বিক নিজেকে বলল, এটা তো কেবল শুরু, এই বই আমাকে আরও কত কি শেখাবে, আমি আর অপেক্ষা করতে পারছি না। পরের রাতে সে আলতো করে বইটি বন্ধ করল, পরবর্তী অধ্যায়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে। ঋত্বিকের জীবন ধীরে ধীরে পাল্টাচ্ছিল। রুটিন এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষাগুলোকে সে তার জীবনের অংশ করে নিয়েছিল। প্রতিদিন তার ভেতর নতুন শক্তি এবং অনুপ্রেরণা কাজ করত। তবুও এমন কিছু একটা ছিল যা তাকে খচখচ করে বিঁধছিল। কাজ করার সময় প্রায়ই তার মন এদিক ওদিক ঘুরে বেড়াত। সে হয়তো কোনো কাজে ব্যস্ত, হঠাৎ কোনো পুরনো স্মৃতির কথা মনে পড়ে যেত, অথবা ভবিষ্যতের দুশ্চিন্তা মাথায় ঘুরপাক খেত। কখনো সে ভাবত আমার পরিকল্পনাগুলো যদি কাজ না করে, আবার কখনো মনে হতো সে অতীতের ভুল কথা ভেবে সময় নষ্ট করছে। একদিন সন্ধ্যায় ব্যালকনিতে বসে সে নিজেকে বলল, আমি ডিসিপ্লিন আর আত্মনিয়ন্ত্রণ নিয়ে তো অনেক কাজ করলাম, কিন্তু আমার মনোযোগ কেন বারবার অন্যদিকে চলে যায়? তার মনে হলো হয়তো পরবর্তী শিক্ষাটি নেওয়ার সঠিক সময় এখন। সে বইটি বের করল এবং পরের অধ্যায়ে পৌঁছালো। চতুর্থ শিক্ষাটি ছিল প্র্যাকটিস মাইন্ডফুলনেস বা মাইন্ডফুলনেস চর্চা করুন। বইটিতে লেখা ছিল, মাইন্ডফুলনেস মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং উদ্বেগ কমায়। বর্তমান মুহূর্তে উপস্থিত থাকার মাধ্যমে মানুষ তাদের চিন্তা এবং আবেগকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারে, যা উন্নত সিদ্ধান্ত গ্রহণ এবং উৎপাদনশীলতা বাড়ায়। ঋত্বিক এই অধ্যায়টি পড়তে শুরু করল এবং অনুভব করল যে এটিই হয়তো তার সবচেয়ে বড় সমস্যার সমাধান।
সে ভাবল, আমি প্রায়ই অতীতে বাস করি অথবা ভবিষ্যতের চিন্তায় হারিয়ে যাই, কিন্তু সম্ভবত আমি বর্তমান মুহূর্তটিকে যাপন করতে ব্যর্থ হচ্ছি। বইয়ের আরেকটি লাইন তার দৃষ্টি আকর্ষণ করল। মন হলো একটি বানরের মতো যে সবসময় এক চিন্তা থেকে অন্য চিন্তায় লাফাতে থাকে। মাইন্ডফুলনেস আপনাকে এই বানরটিকে পোষ মানাতে এবং বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনতে সাহায্য করে। ঋত্বিক এই শিক্ষাটি অবিলম্বে তার জীবনে প্রয়োগ করার সিদ্ধান্ত নিল। পরদিন সকালে ওয়ার্কআউট শেষ করার পর সে একটি নতুন চর্চা শুরু করল। সে ইন্টারনেটে দেখে নিল কিভাবে মাইন্ডফুলনেস মেডিটেশন করতে হয়। সে ব্যালকনিতে একটি শান্ত জায়গা বেছে নিল, চোখ বন্ধ করল এবং গভীর শ্বাস নিতে শুরু করল। প্রথম কয়েক মিনিট তার মন সব দিকে ছুটতে থাকল, কখনো অফিসের কাজের চিন্তা, কখনো পুরনো কোনো ঝগড়ার কথা। কিন্তু সে নিজেকে বলল, যা চিন্তা আসুক আসতে দাও, আমি শুধু আমার শ্বাসের দিকে মনোযোগ দেব। ধীরে ধীরে সে অনুভব করল তার চিন্তার গতি কমে আসছে। যত সে গভীর শ্বাস নিতে থাকল তার মন তত শান্ত হতে লাগল। প্রথমবারের মতো তার মনে হলো সে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারছে। বইটিতে বলা হয়েছিল, মাইন্ডফুলনেস মানে চিন্তা বন্ধ করা নয়, এর মানে হলো কোনো বিচার না করে চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করা এবং আলতো করে আপনার মনোযোগ বর্তমানে ফিরিয়ে আনা। সে এই চর্চাটিকে তার দৈনিক রুটিনের অংশ করে নিল। প্রতিদিন সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে সে 10 মিনিট মেডিটেশন করত। এর প্রভাব তার পুরো জীবনের ওপর পড়তে শুরু করল। অফিসে কাজ করার সময় এখন তার ফোকাস আগের চেয়ে অনেক ভালো ছিল। যদি তার মনোযোগ সরে যেত, সে কয়েক মুহূর্তের জন্য গভীর শ্বাস নিত এবং নিজেকে কাজে ফোকাস করার জন্য প্রস্তুত করত। একদিন অফিসে একটি বড় প্রজেক্ট এলো। টিম লিড সবাইকে জানালেন যে কাজটা খুব কঠিন হবে এবং ডেডলাইন বা সময়সীমা খুব কম। ঋত্বিকের টিমের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু সে নিজেকে শান্ত রাখল। সে তার মাইন্ডফুলনেস প্র্যাকটিস ব্যবহার করল। অন্যরা যখন ভয়ে ছটফট করছিল, ঋত্বিক চুপচাপ একটি পরিকল্পনা বা প্ল্যান তৈরি করল। সে তার অংশের কাজটিকে ছোট ছোট ভাগে ভাগ করে নিল এবং প্রতিদিনের জন্য একটি টাস্ক ঠিক করল। তার এই শান্ত এবং গোছানো পদ্ধতি দেখে টিম লিড তার প্রশংসা করলেন। তার বইয়ের আরেকটি লাইন মনে পড়ল, মাইন্ডফুলনেস কেবল চাপের মধ্যে শান্ত থাকতেই সাহায্য করে না, এটি আপনার চিন্তাভাবনাকে স্বচ্ছ করতে এবং আরও ভালো সিদ্ধান্ত নিতেও সাহায্য করে। মাইন্ডফুলনেস তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলল। আগে বন্ধুদের সাথে থাকার সময় তার মনোযোগ প্রায়ই অন্য কোথাও থাকত, কিন্তু এখন সে প্রতিটি কথোপকথনে বা আড্ডায় পুরোপুরি উপস্থিত থাকত। সে বুঝতে পারল যে আপনি যখন আপনার আপনজনদের 100% মনোযোগ দেন, তখন সম্পর্কগুলোও মজবুত হয়। একদিন সে তার মাকে ফোন করল। মা যখন কথা বলছিলেন, সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনবে। আগে যেখানে সে শুধু হ্যাঁ ঠিক আছে বলে ফোন রেখে দিত, এখন সে কথার উত্তর দিত এবং মায়ের অনুভূতি বোঝার চেষ্টা করত। মাইন্ডফুলনেসের সবচেয়ে বড় প্রভাব পড়ল তার উদ্বেগ বা দুশ্চিন্তার ওপর। আগে সে ছোটখাটো বিষয়ে বিচলিত হয়ে পড়ত, কিন্তু এখন যখনই সে চাপ অনুভব করত, সে গভীর শ্বাস নিয়ে নিজেকে মনে করিয়ে দিত, আমি এই মুহূর্তে আছি, এখন যা ঘটছে সেটাই সত্য, বাকি সব আমার মনের খেলা। বইটিতে আরেকটি লাইন ছিল যা সে লিখে তার কাজের জায়গার দেয়ালে সাঁটিয়ে দিল, বর্তমান মুহূর্তটি একমাত্র স্থান যেখানে জীবন সত্যিকার অর্থে বিদ্যমান, এটিতে বাঁচতে শিখুন। ধীরে ধীরে মাইন্ডফুলনেস তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। সে অনুভব করল যে এই একটি অভ্যেস তার চিন্তাভাবনা, কাজ এবং সম্পর্কের মধ্যে গভীরতা এনে দিয়েছে। এখন সে প্রতিটি দিন খোলা চোখে এবং খোলা মনে যাপন করত। ঋত্বিক বুঝতে পারল যে মাইন্ডফুলনেস কেবল ধ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকতে পারে, যখন আপনি খাচ্ছেন, কাজ করছেন বা কারো সাথে কথা বলছেন। একদিন সন্ধ্যায় ব্যালকনিতে বসে সে আকাশের দিকে তাকালো। সূর্য ডুবছিল এবং মেঘগুলো হালকা কমলা রং ধারণ করেছিল। সে সেই মুহূর্তটিকে পুরোপুরি অনুভব করল। আগে সেই ছোটখাটো সৌন্দর্যগুলোকে উপেক্ষা করে যেত, কিন্তু এখন সে বুঝতে পারল যে এই মুহূর্তগুলোই জীবনকে সুন্দর করে তোলে। এই অধ্যায়ের শিক্ষা তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। সে নিজেকে বলল, যদি আমি প্রতিটি মুহূর্ত মনোযোগ দিয়ে বাঁচতে শিখি, তাহলে হয়তো জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজ হয়ে যাবে। আর এই প্রতিজ্ঞা নিয়েই সে বইটি বন্ধ করল পরবর্তী অধ্যায়ের জন্য। ঋত্বিকের জীবন সঠিক ট্র্যাকে ফিরে আসছিল। মাইন্ডফুলনেস, আত্মনিয়ন্ত্রণ এবং রুটিনের সাহায্যে সে আগের চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভ এবং শান্ত বোধ করছিল। কিন্তু জীবন সবসময় একই রকম থাকে না। মাঝে মধ্যে সবকিছু ঠিকঠাক করার পরেও পরিস্থিতি খারাপ হতে পারে। এটি ছিল তার প্রথম বড় দায়িত্ব।
সে সবকিছু পরিকল্পনা করেছিল, প্রতিটি ছোটখাটো বিষয়ের দিকে নজর দিয়েছিল, টিম মেম্বারদের সাথে আলোচনা করেছিল এবং সময় মতো কাজ শেষ করার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী ছিল। কিন্তু ডেডলাইন বা শেষ সময় যত ঘনিয়ে এলো, পরিস্থিতি বিগড়াতে শুরু করল। টিমের কয়েকজন তাদের কাজ ঠিক সময় দিতে পারল না, আর ঋত্বিকের নিজের কাজও পিছিয়ে গেল। সে যতটুকু পরিশ্রম করেছিল তার চেয়ে বহুগুণ বেশি চাপ অনুভব করল। ডেডলাইনের দিন প্রজেক্টটি অসম্পূর্ণ থেকে গেল। তার ম্যানেজার তাকে কেবিনে ডেকে অসন্তোষ প্রকাশ করলেন। ঋত্বিক নিজের উপর ভীষণ রেগে গেল। সে ভাবল, আমি এত কষ্ট করলাম তাও ব্যর্থ হলাম, হয়তো আমি এই কাজের যোগ্যই নই। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে সে ব্যালকনিতে বসল। মনে হচ্ছিল তার সব পরিশ্রম জলে গেছে। সে বইটি তুলে নিল এবং পরবর্তী অধ্যায়ে গেল। পঞ্চম শিক্ষাটি ছিল লার্ন ফ্রম ফেইলিয়ার্স বা ব্যর্থতা থেকে শিক্ষা নিন। প্রথম লাইনটি ঋত্বিককে ভাবতে বাধ্য করল। ব্যর্থতা শেষ নয়, এটি সাফল্যের সোপান। শৃঙ্খলার মধ্যে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া অন্তর্ভুক্ত, এটি নিয়ে হতাশ হওয়া নয়। বইটি আরও বলছিল, প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা বহন করে, এটি খুঁজে বের করা এবং নিজেকে আরও শক্তিশালী করতে তা ব্যবহার করা আপনার দায়িত্ব। ঋত্বিক এক মুহূর্তের জন্য বইটি বন্ধ করে ভাবল, আমি কি আমার ব্যর্থতা থেকে শিখতে পারি? এটা কি সত্যি নিজেকে উন্নত করার একটা সুযোগ? পরের কয়েকদিন সে প্রজেক্টটি সতর্কভাবে পর্যালোচনা করল। সে ভাবল কি কি ভুল হয়েছিল। সে দেখল সে কিছু ছোটখাটো বিষয় নজর দেয়নি, যেমন সে টিমের সাথে নিয়মিত যোগাযোগ বা চেক ইন করতে ভুলে গেছিল এবং কাজগুলো সঠিকভাবে ভাগ করে দেওয়ার বদলে অনেক সময় নিজেই সব করার চেষ্টা করেছিল। বইটিতে লেখা ছিল, ব্যর্থতা প্রায়শই ঘটে কারণ আমরা ছোটখাটো বিষয়গুলো উপেক্ষা করি। নিজেকে দোষারোপ না করে নিজের ভুলগুলো নিয়ে ভাবুন যাতে উন্নতি করা যায়। ঋত্বিক তার ভুলগুলো মেনে নিল। সে নিজেকে কথা দিল যে পরের বার সে আরও ভালো প্রস্তুতি নেবে, কিন্তু একই সাথে সে নিজেকে মনে করিয়ে দিল যে একটি প্রজেক্টে ব্যর্থ হওয়া তার পুরো যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে না। নিজেকে অনুপ্রাণিত করতে সে বইয়ের একটা লাইন আউড়ে নিল, ব্যর্থতা হলো একটি ভিন্ন পথ, কানাগলি নয়। এটি আপনার কৌশল সানিয়ে নেওয়া এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসার সুযোগ। পরের সপ্তাহে অফিসে আরেকটি প্রজেক্ট এলো। ঋত্বিক সঙ্গে সঙ্গে তার ভুল থেকে শেখা বিষয়গুলো প্রয়োগ করতে শুরু করল। সে টিমের সাথে ভালো যোগাযোগ রাখল এবং প্রতিটি ছোটখাটো সমস্যা শুরুতেই সমাধান করে ফেলল। ধীরে ধীরে সে বুঝতে পারল যে ব্যর্থতাকে ভয় না পেয়ে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা উচিত। সে অনুভব করল প্রতিটি ব্যর্থতার পেছনেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। আরেকটি ঘটনা তাকে এই শিক্ষাটি আরও গভীরভাবে বুঝতে সাহায্য করল। গত কয়েক সপ্তাহ ধরে সে ভোরে ওঠার অভ্যেস মেনে আসছিল, কিন্তু একদিন রাত জাগার কারণে সে সকালে উঠতে ব্যর্থ হল। সে ভাবল, আমি কি আমার পুরনো অভ্যেসে ফিরে যাচ্ছি? আগে হলে সে নিজেকে অভিশাপ দিত, কিন্তু এখন সে বইয়ের পরামর্শ মেনে নিল। সে নিজেকে বলল, এটা মাত্র একদিনের ব্যাপার, আমি কাল থেকেই আবার আমার রুটিনে ফিরে যেতে পারি। বইয়ে লেখা ছিল, ডিসিপ্লিন মানে প্রতিদিন নিখুঁত হওয়া নয়, এটি মানে হোঁচট খাওয়ার পর আবার উঠে দাঁড়ানো। পরের দিন অ্যালার্ম বাজার সাথে সাথে সে ওঠার পূর্ণ চেষ্টা করল এবং তার রুটিন ধরে ফেলল। ঋত্বিক বুঝতে পারল ব্যর্থতা মোকাবিলার ব্যর্থতা হলো তা মেনে নেওয়া, তা থেকে শেখা এবং এগিয়ে যাওয়া। সে তার চার্টে একটি নতুন অংশ যোগ করল, লেসন্স লার্নড বা যা শিখলাম। যখনই সে কোনো কিছুতে ব্যর্থ হতো, সে সেই অভিজ্ঞতা থেকে কি শিখল তা সেখানে লিখে রাখত। কয়েক সপ্তাহ পরে ঋত্বিকের ম্যানেজার তাকে ডাকলেন। তিনি বললেন, ঋত্বিক, তোমার কাজে অভাবনীয় উন্নতি হয়েছে। যে প্রজেক্টে তুমি ব্যর্থ হয়েছিলে তা তোমাকে অনেক কিছু শিখিয়েছিল, আর সেই শিক্ষা তোমার প্রতিটি কাজে ফুটে উঠছে। ঋত্বিক হাসল। সে অনুভব করল যে ব্যর্থতা তাকে ভেঙে ফেলার বদলে আরও শক্তিশালী করছে। বইটিতে আরেকটা কথা ছিল, সহনশীলতা বা রেজিলিয়েন্স ব্যর্থতার মধ্য দিয়েই তৈরি হয়। আপনি যত বেশি বাধার সম্মুখীন হবেন, তত বেশি শক্তিশালী হবেন। এই শিক্ষা ঋত্বিকের চিন্তাধারা সম্পূর্ণ বদলে দিয়েছিল। এখন যখনই সে কোনো কাজে ব্যর্থ হয়, আতঙ্কিত বা হতাশ না হয়ে সে নিজেকে জিজ্ঞেস করে, এখান থেকে আমি কি শিখতে পারলাম? একদিন ফ্ল্যাটে বসে সে তার পুরনো বন্ধুদের কথা ভাবল। সেই বন্ধুরা যারা সে কোনো কিছুতে ব্যর্থ হলে তাকে লুজার বা হেরে যাওয়া মানুষ বলে খেপাত, কিন্তু এখন সে জানে ব্যর্থ হওয়া কোনো দুর্বলতা নয়। সে নিজেকে বলল, ব্যর্থ হওয়া জরুরি, ব্যর্থ না হলে আমি কখনোই শিখতে পারতাম না। সেদিন সন্ধ্যায় সে বইটি আবার খুলল। সে জানত পরবর্তী অধ্যায়ও তার জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে, কিন্তু এবার বইটি বন্ধ করার আগে সে শেষবারের মতো সেই পৃষ্ঠাটি পড়ল যা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল, সাফল্যের পথে ব্যর্থতা কেবল আরেকটি ধাপ, এগিয়ে যেতে থাকুন। এবং সে প্রতিজ্ঞা করল যে সে প্রতিটি ব্যর্থতাকে আলিঙ্গন করবে এবং তা থেকে শিখে সামনে এগিয়ে যাবে।
ঋত্বিক বইটির 5টি শিক্ষাকে তার জীবনের অংশ করে নিয়েছিল। প্রতিটি নতুন শিক্ষা তার চিন্তাভাবনাকে আরও উন্নত করেছিল। সে নিজেকে অনেক বদলে যেতে দেখেছে। যেই মানুষটি আগে প্রতিটি ছোট ব্যর্থতার জন্য নিজেকে দোষারোপ করত, সে এখন নিজেকে শিখিয়েছে যে পড়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু পড়ে গিয়ে উঠে দাঁড়ানোটা তার চেয়েও জরুরি। তবে তার যাত্রা এখনও শেষ হয়নি। বইয়ের শেষ অধ্যায়টি তার কৌতূহল বাড়িয়ে দিল। সে বইটি আবার খুলল। এটিই ছিল সেই শব্দ যা এখন তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। সে বুঝতে পারল যে তার সমস্ত প্রচেষ্টা, লক্ষ্য নির্ধারণ, রুটিন তৈরি, মাইন্ডফুলনেস বা ব্যর্থতা থেকে শেখা, সবকিছুই তখনই কাজ করে যখন তা নিরবিচ্ছিন্ন থাকে। বইটিতে বলা হয়েছে যে একবারের চেষ্টায় কিছুই বদলায় না। আসল পরিবর্তন আসে যখন আমরা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিই এবং তা চালিয়ে যাই। শেষ শিক্ষাটি ছিল কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা সম্পর্কে। ঋত্বিক ভাবল যে এই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই তার জন্য সবচেয়ে কঠিন ছিল। বহুবার সে একদিন কঠোর পরিশ্রম করেছে এবং পরের দিন হাল ছেড়ে দিয়েছে। বহুবার সে পরিকল্পনা করেছে কিন্তু তা মেনে চলতে পারেনি। সে বুঝতে পারল সম্ভবত এই কারণেই তার অনেক স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। বইটিতে লেখা ছিল, মোটিভেশন বা অনুপ্রেরণা আপনাকে শুরু করতে সাহায্য করে, কিন্তু কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা আপনাকে টিকিয়ে রাখে। এমনকি যেই দিনগুলোতে আপনার কিছুই করতে ইচ্ছে করে না, সেই দিনগুলোতেও উপস্থিত থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঋত্বিক একটি দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল যে ধারাবাহিকতা একটি অভ্যাস এবং এটি তৈরি করতে প্রতিদিন পরিশ্রম করতে হবে। সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে প্রতিদিন অন্তত একটি পদক্ষেপ নেবে, তা যত ছোটই হোক না কেন। পরদিন সে তার রুটিনকে আরও কঠোর করল। সকালে তাড়াতাড়ি ওঠার পাশাপাশি সে তার দিনের পরিকল্পনা এবং ডেডিকেশনকে নতুন রূপ দিল। সে ঠিক করল যে সে প্রতিদিন 30 মিনিট তার ফিটনেস নিয়ে কাজ করবে, তা সে যতই ক্লান্ত থাকুক না কেন। সে তার কাজের জন্য একটি টাইম টেবিল বানালো যাতে কোনো ডেডলাইন মিস না হয়। শুরুতে এটি সহজ ছিল না। অনেক সময় এমন হয়েছে যে ভোরের অ্যালার্ম বাজার পর সে বিছানায় শুয়েই ছিল। অনেক সময় ওয়ার্কআউটের জন্য তৈরি হওয়ার সময় তার মাথায় নানান অজুহাত আসত, কিন্তু প্রতিবার সে নিজেকে মনে করিয়ে দিত, কনসিস্টেন্সি সবচেয়ে জরুরি। আজ যদি হাল ছেড়ে দিই, কাল এটা আরও কঠিন হয়ে যাবে। ধীরে ধীরে সে অনুভব করল যে এই ছোট ছোট পদক্ষেপগুলো তাকে একটি নতুন দিকে নিয়ে যাচ্ছে। একদিন অফিসে তার ম্যানেজার তাকে একটি বড় প্রজেক্ট দিলেন। এটি সেই ধরনেরই প্রজেক্ট ছিল যাতে সে কয়েক মাস আগে ব্যর্থ হয়েছিল, কিন্তু এবার তার মধ্যে ভয়ের বদলে আত্মবিশ্বাস ছিল। সে নিজেকে বলল, এবার আমি শুধু প্ল্যান বানাবো না, আমি ধারাবাহিকভাবে সেটা মেনে চলব। ঋত্বিক কাজটিকে ছোট ছোট ভাগে ভাগ করে শুরু করল। সে তার টিমের সাথে নিয়মিত মিটিং করল এবং সবার কাজের ফিডব্যাক নিল। সে নিজের জন্য একটি সময়সূচি তৈরি করল এবং প্রতিটি টাস্ক সময় মতো শেষ করল। যখনই তার মনোযোগ সরে যেত বা ক্লান্ত লাগত, সে দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে বলতো, আর মাত্র একটা ধাপ, আর মাত্র একটা চেষ্টা। ধীরে ধীরে তার কাজ সময় মতো এবং কোনো বড় ভুল ছাড়াই শেষ হতে লাগল। তার টিমের লোকেরাও তার ধারাবাহিকতা দেখে অনুপ্রাণিত হলো। ডেডলাইনের দিন প্রজেক্টটি শেষ হলো এবং তার ম্যানেজার তার পরিশ্রম ও নেতৃত্বের প্রশংসা করে থামলেন না। ঋত্বিক বুঝতে পারল যে ধারাবাহিকতার প্রভাব শুধু তার কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ফুটে উঠল। সে তার ফিটনেস নিয়েও একইভাবে কাজ চালিয়ে গেল। আগে যেখানে সে কয়েকদিন ব্যায়াম করে ছেড়ে দিত, এখন সে প্রতিদিন 30 মিনিট নিজেকে সময় দেয়। তার শরীর এবং মন দুই আগের চেয়ে বেশি শক্তিশালী এবং প্রাণবন্ত মনে হতে লাগলো। ঋত্বিক দেখল যে ধারাবাহিকতা শুধু বড় বিষয় নয়, ছোট অভ্যাসেও প্রভাব ফেলে। সে ঠিক করল যে প্রতি রাতে ঘুমানোর আগে সে বই পড়বে, তা মাত্র 1 পৃষ্ঠাও হলে। একদিন যখন সে তার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে গেল, তারা বলল, তুই অনেক বদলে গেছিস ঋত্বিক। আগে তুই ছোটখাটো বিষয়ে চিন্তা করতি, আর এখন মনে হয় তুই সব কিছু সামলাতে জানিস। ঋত্বিক হেসে বলল, এই পরিবর্তন ধীরে ধীরে হয়েছে। আমি শুধু প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিই এবং ধারাবাহিকতা বজায় রেখেছি। সে তার বন্ধুদের বইয়ের শিক্ষার কথা জানালো। সে বলল, কনসিস্টেন্সি মানে হলো তুমি প্রতিদিন নিজের কাছে করা একটি ওয়াদা রক্ষা করো। প্রতিদিন নিখুঁত হওয়া জরুরি নয়, জরুরি হলো তুমি প্রতিদিন চেষ্টা করছো কিনা। সেদিন রাতে বাড়ি ফিরে সে বইয়ের শেষ পৃষ্ঠাটি পড়ল। সেখানে লেখা ছিল, শৃঙ্খলা বা ডিসিপ্লিন কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। চলতে থাকুন এবং আপনি দেখতে পাবেন যে সফলতা কোনো গন্তব্য নয়, বরং অভ্যেসে পরিণত হয়েছে। ঋত্বিক বইটি বন্ধ করল। সে বুঝতে পারল তার জীবন এখন বদলে গেছে, কিন্তু সে এটাও বুঝল যে এই যাত্রা কখনো শেষ হবে না। প্রতিটি দিন হবে একটি নতুন চ্যালেঞ্জ, একটি নতুন শিক্ষা এবং নিজেকে আরও উন্নত করার একটি নতুন সুযোগ। সে বইটি টেবিলে রেখে জানালার বাইরে তাকালো।
চাঁদের আলো তার ঘরকে হালকাভাবে আলোকিত করছিল। সে একটি দীর্ঘশ্বাস ফেলল এবং নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে এই যাত্রা কখনো থামাবে না, কারণ এখন সে জানে যে আসল সুখ কোনো গন্তব্যে পৌঁছানোতে নয়, বরং সেই যাত্রাটি সম্পূর্ণ সততা এবং পরিশ্রমের সাথে যাপন করার মধ্যে। আর এখান থেকে ঋত্বিকের গল্প শেষ হয়নি, এটি ছিল কেবল এক নতুন শুরু। এই ছিল হাউ টু বি ডিসিপ্লিনড বইয়ের মূল শিক্ষা। আমরা শিখলাম যে শৃঙ্খলা কোনো শাস্তি নয়, বরং এটি হলো স্বচ্ছতা, রুটিন এবং সহনশীলতা। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে, মাইন্ডফুলনেস গ্রহণ করে, ব্যর্থতা থেকে শেখা এবং ইচ্ছা না করলেও ধারাবাহিকভাবে কাজ করে আপনিও ঋত্বিকের মতোই আপনার জীবন বদলে ফেলতে পারেন। আরও বইয়া সংক্ষেপতাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।